আসসালামু আলাইকুম দর্শক, আমি রেজওয়ানা এলভিস আবারও চলে এসেছি ঠিকানা নিউজের সাথে জানতে চাই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে যে দুজন অতিথি উপস্থিত আছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দেব। আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই 4 দশক ধরে যিনি বাংলাদেশের নাট্য জগতে তার কি বলবো আমি, শুধু মঞ্চ নয়, মঞ্চ, টেলিভিশন, তারপরে আমরা যদি চলচ্চিত্র বলি, এক নামে নায়ক যাকে সবাই চিনে এবং যার জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে ছিল, এখনও আছে, সে কেউ না, লিভিং লিজেন্ড আজিজুল হাকিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম দর্শক। আরও একজন যিনি আছেন আমাদের সাথে, তিনিও খুবই গুণী একজন মানুষ, নাট্যকার, নির্দেশক, পরিচালক এবং প্রযোজক যে সমিতি আছে সেটার কিন্তু উনি ফাউন্ডার মেম্বার। আমাদের সাথে আছেন জিনাত হাকিম আপু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দর্শকদেরকে শুভেচ্ছা, ভালো আছি। আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা আমার এবং ঠিকানার পক্ষ থেকে। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আমি আসলে নিজেকে আজকে ভাগ্যবান মনে করছি যে আপনাদের দুজনকে আমি আমার এই অনুষ্ঠানে পেয়েছি। আমি প্রথমেই শুরু করতে চাই যে ভাইয়ার শুরুটা কবে হয়েছিল অভিনয়? একদম আমার অভিনয় শুরুটা তো আসলে একদম ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 6-এ পড়ি সেই সময় একটা মঞ্চ নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু নিয়মিতভাবে মঞ্চে অভিনয় করার সুযোগ পেয়েছি আরণ্যক নাট্য দলে, সেটি 1977 সালে। আচ্ছা। আর টেলিভিশনে অভিনয় করা শুরু করেছি 1981 সাল থেকে। বাহ, তাহলে তো সেই আমি বলবো একদম ছোট থেকেই। আপুর সাথে আপনার পরিচয়টা কত সালে, আপু যদি একটু বলতেন? আচ্ছা, ওর সাথে পরিচয় সে 81 থেকেই টিভির পর্দায়। টিভির পর্দা মানে আপনার কি বলবো পছন্দের নায়ক অভিনেতা, এবং এখন জীবনের নায়ক হলো কিভাবে? ও আচ্ছা, সেটা অবশ্য অনেক পরে। অ্যাকচুয়ালি আসলে আমি ওর অনেক ফ্যান ছিলাম। আমি আসলে 81-তে অত বুঝতাম না, সম্ভবত 84-এ আমি যখন ক্লাস 9-এ পড়ি, 9-10-এ পড়ি, তখন থেকে আর কি একটু ভালো লাগা তৈরি হলো। তখন পছন্দের অভিনয় শিল্পী হোক, গায়ক, নায়ক, আমাদের সময় যেই শিল্পীরা আসতেন গান গাইতেন বা অভিনয় করতেন, তাদের ভেতরে অভিনেতা হিসেবে তার অভিনয়টা আমার অনেক বেশি ভালো লাগতো। তারপর অনেক বছর পরে 90-তে আমাদের প্রথম দেখা, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আর তিনি টিএসসিতে, ওদের রিহার্সেল হতো আরণ্যক নাট্য দলে। হ্যাঁ, তবে বৈশাখের একটা অনুষ্ঠানে আমি অনেক জায়গায় বলেছি, তোমার হয়তো শোনা হয়নি। আমাদের আসলে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার বন্ধুরা মিলে আমরা গেছিলাম, টিএসসিতে ঘুরছিলাম, যেটা হয় বর্ষবরণের একটা, আর তারা তাদের দলবল নিয়ে, তাদের বন্ধু বান্ধব নিয়ে, ওই সিনেমা স্টাইলে, মানে আমি আমার সখী নিয়ে আর ভাইয়া বন্ধুদেরকে নিয়ে, সেইভাবে তারপর তো দেখা হলো, পরিচয় হলো। আপনারা যেহেতু আমেরিকাতে এসেছেন আপনাদের নাটক নিয়ে, বিন্দু থেকে বৃত্ত, আমি প্রথমেই এই নাটকটা নিয়ে কথা বলতে চাই, কারণ আমি নিজেও সেই নাটকের দিন কিন্তু উপস্থিত ছিলাম এবং এত জনপ্রিয়তা পেয়েছে আমি কি বলবো। এবং ওই দিন তো আপনাদের প্রথম মঞ্চায়িত হয়েছে নাটকটা। আপনি যদি এটার পেছনে গল্পটা বলতেন যে কিভাবে আজকে বিন্দু থেকে বৃত্ত এত এস্টাবলিশড হলো। আচ্ছা, বিন্দু থেকে বৃত্তটাকে তুমি বলার পর আমার মনে হচ্ছে যে পেছনের একটু ইতিহাস আমার বলা দরকার। আমি আসলে বিন্দু থেকে শুরু করেছিলাম। আমি সবসময় বলে থাকি যে আমাদের যিনি আলম ভাই আছেন, ঢালিউড অ্যাওয়ার্ডে যেই প্রচলনটা করেছেন, কর্ণধার, তো দেখা যাচ্ছে যে শো টাইম, তো উনি কিন্তু বাংলাদেশ থেকে সমস্ত জনপ্রিয় শিল্পীদের বা ভালোবাসার শিল্পীদেরকে কিন্তু উনি আমেরিকার নিউ ইয়র্কের এই মাটিতে প্রথমে এনেছেন, সম্মান দিয়েছেন। তো তখন আজিজুল হাকিম বিভিন্ন দেশে যাচ্ছিল এবং আমেরিকা যখন এসেছিল, আমাকে বললো যে আসলে মঞ্চে কিছু করতে বলে, যখন তখন বলে একটু ডায়লগ বলেন, সংলাপ বলেন, একটু অভিনয় দেখতে চাই। বাংলাদেশে এটা হয়। তো তখন ও প্রায় বলে যে আচ্ছা এটা কি করে সম্ভব, আমি মঞ্চে এককভাবে কিভাবে অভিনয় করি, একটু বিব্রতকর হয়, তখন দু একটা সংলাপ বলে, যেটা আসলে খুব আমার কাছে মনে হতো যে না, নাটকের শিল্পীরা তাহলে যদি পরিপূর্ণ একটা নাটক নিয়ে যেতে পারে তাহলে কেমন হয়। সেই থেকে আসলে বিভিন্ন গানের অনুষ্ঠানে যখন ওকে আমন্ত্রণ জানানো হতো, যেহেতু ওই 90, 91, 2, 3, তখন তো আজিজুল হাকিম একেবারেই মানে টপ নায়ক। তুমি তো অনেক ছোট ছিলে তখন। না, আমরা ছোট থাকলে কি হবে, আমি তো এই জন্য প্রথমে বললাম যে 4 দশক ধরে তার সেই জায়গাটা কিন্তু তিনি ধরে রেখেছেন, এই জন্য আমি বললাম। তো ওইভাবে দেখা যাচ্ছে যে আমি যেহেতু 95 থেকে লেখা শুরু করেছি নাটক, আমি ছোটবেলা থেকে আসলে লিখতাম। আমার পরিবার অনেক বেশি, আমার মা লিখেন খুব ভালো। তারপর যেটা ভালো হলো, আমার জন্য সুবিধা হলো, যেহেতু ও অভিনেতা বা ও নির্দেশক, ও আরণ্যকের মেম্বার, আর আমারও লেখার একটা মানে সবসময় আগ্রহ ছিল। তো এইভাবে গল্প, কবিতা লিখতে লিখতে, গান লিখতে লিখতে হঠাৎ একদিন ওর কাছে যে স্ক্রিপ্টগুলো আসতো, মানে আমার যেই ইনভলভমেন্টটা যদি বলো ডিরেক্ট, টেলিভিশন নাটকে প্রথম যে ও একটা স্ক্রিপ্ট নিয়ে এসেছিল, ওকে আমি কাউন্টার ডায়লগগুলো দিতাম আর কি স্ক্রিপ্টে।
ওর কাউন্টার সংলাপগুলো আমি পড়ে দিতাম মুখস্থ করতে। হ্যাঁ, কারণ টেলিভিশনে তো আসলে 3টা ক্যামেরা 4টা ক্যামেরা একসাথে এডিটিং হয়, এখন তো এরকম কাট না। তো সম্পূর্ণ স্ক্রিপ্টটা কিন্তু মুখস্থ করতে হতো, আত্মস্থ করতে হতো। তো আমি তার কাউন্টার ক্যারেক্টারগুলো করতাম, হ্যাঁ তাকে সাপোর্ট করার জন্য। প্রথমে আমি স্ক্রিপ্টটা পড়তাম যখন ওর কাছে আসতো, যেহেতু আমার একটা লেখালেখির অভ্যেস। এখন ওই স্ক্রিপ্টটা পড়ে আমার কাছে মনে হলো যে, কেন জানি না, মনে হলো যে এইরকম একটা নাটক, আমি স্ক্রিপ্টটা ভালো ছিল ডেফিনেটলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এর চেয়ে ভালো আমি লিখতে পারি। আচ্ছা, এই যে একটা আস্থা বা আমার কনফিডেন্স, এই কনফিডেন্স থেকে আসলে আমি আজকের বিন্দু থেকে বৃত্ত এবং প্রবাসের যে ব্যাপারটা আছে, যে নিউ ইয়র্কের মঞ্চে গত রবিবার হয়ে গেল 5 মে, তার আগে বস্টনে আমি করে আসছি 4 মে, কিন্তু এই যে বিন্দু থেকে বৃত্তর প্রথম প্রদর্শনী ছিল। তো এই যে জার্নিটা 95 থেকে কিন্তু আমার শুরু। আমি একটু ভাইয়ার কাছে চলে যাই। আপনি তো 95-এ মনে হয় আপনাদের প্রথম নাটক, না 96-এ, আমি যতদূর ভুল যদি না বলে থাকি, আপনাদের আমেরিকাতে হচ্ছে মঞ্চায়িত মানে প্রদর্শিত হয়েছিল। সেই সময়ের ঘটনা যদি আপনি একটু নাটকের নামটা বলো। 96-এ যে নাটকটি আমরা করেছিলাম সেটা বৃষ্টির চোখে জল। জি, হ্যাঁ, সেই নাটকটি আমি বিপাশা হায়াত এবং তুষার খান, জি, আমরা 3 জন এসেছিলাম। আমরা ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে শো করেছি এবং নিউ ইয়র্ক সিটিতে আমরা একটি শো করেছি। মিশিগান করেছি এবং না, মিশিগান করিনি। এবং সেটি হচ্ছে জিনাতের লেখা নাটক এবং ডিরেকশন ছিল। তো সেটা ওই যে বলো না যে মঞ্চ নাটককে দর্শকদের সামনে নিয়ে যাওয়া, ওই যে সিঙ্গেল একজন অভিনেতাকে নাটকের সংলাপ বলার চেয়ে পুরো টিম একটা কম্বাইন্ড একটা নাটক দেখাতে পারি, সেই তৃষ্ণা থেকেই কিন্তু আসলে ও ওই সময় নাটকটা লিখেছিল। এবং সেই সময় ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে ওর দুলাভাই ছিলেন প্রফেসর। তো ওনাদের ওই স্টুডেন্টস অর্গানাইজেশন, ওনারাই অ্যারেঞ্জ করেছিলেন, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যেটা, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং পরে আমরা নিউ ইয়র্কেও এটা শো করেছি। তো সেটার একটা কি বলবো শুরু আর কি। হ্যাঁ, সেই সময়ে আমরা মঞ্চ নাটক ওইভাবে এখানে এনে আমরা সেটা করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা এর পরবর্তী সময়ে জিনাত বিভিন্ন সময় দেশের বাইরে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, ইংল্যান্ডে এই ছোট ছোট নাটকের দলগুলোকে নিয়ে সে কাজ শুরু করে। তো সেটা এক ধরনের দর্শকদের, প্রবাসী যারা দর্শক, তাদের এই মঞ্চ নাটক দেখবার যে আগ্রহটা, সেই আগ্রহটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছিল। এবার যেটা ও গত কয়েক বছর থেকে যেটা করছে, এর আগে যেমন আমরা 2 দুগুণে 4 নাটকটি করেছি আমেরিকার বিভিন্ন স্টেটে, প্রায় 15টা শো আমরা করেছি বিভিন্ন জায়গায়। সেগুলোতে যেটা হচ্ছে যে বাংলাদেশি শিল্পীদের সঙ্গে আমাদের এখানে যারা কাজ করছে তাদের একটা কম্বিনেশন, আমরা মিলে আসলে ভার্চুয়াল রিহার্সাল করতাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমরা রিহার্সাল করে মেমোরাইজ করে তারপরে এখানে এসে আবার কম্বাইন আমরা রিহার্সাল করে আমরা পারফরমেন্স করছি। এটা কিন্তু এই ধারাবাহিকতা হচ্ছে। এই যে সংযুক্ত করার বিষয়টি কিন্তু ওর মাথায় প্রথম এসেছে। হ্যাঁ, এবং যে দেশের বাইরে অনেক শিল্পী আমাদের বাংলাদেশ থেকে এখানে এসেছেন, কিন্তু কাজের ক্ষেত্রটা আসলে কমে গেছে। কিন্তু এই যে সুযোগটা একসাথে আবার কাজ করা তৈরি হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন ধরো যে 3 জন 4 জন শিল্পী এখানে অভিনয় করছে, কিন্তু দেখা গেল যে এমনও হতে পারে যে হয়তো পুরো একটি নাটকে এখানকার হয়তো ম্যাক্সিমাম শিল্পী অভিনয় করছে। অবশ্যই দেখা যায় বাংলাদেশ থেকে হয়তো 2 জন আসলো, বাকি 10 জন। আমি আপনার কাছে যেতে চাই, এটাতে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি বলবো, কারণ ভার্চুয়ালি রিহার্সাল করে এসে মানে হয় না যে 1-2 দিনের মধ্যেই আপনারা যেহেতু প্রদর্শন করতে হচ্ছে, এই বড় চ্যালেঞ্জটা নেওয়ার আগে আপনার কি মনে হয়েছিল যে মানে আপনি নিজে কনফিডেন্ট ছিলেন এই জন্য? মানে আমি না সবসময় ছোটবেলা থেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি খুব লিডিং টাইপের একটা ক্যারেক্টার আমার। আচ্ছা, যত আমি সবসময় বলি যে আমার জন্য যত বাধা, যত কমপ্লিকেটেড কাজ, ওটাকে আমি মানে খুব সহজ করে ওটাকেই আমি ফেস করতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স। আমি আসলে এখন নাটকের ব্যাপারে আরেকটু পিছনে যেতে চাই। আমি আরেকবার 2005-এ বেলাল হোসেন ঢালি, যিনি খুব ভালো নাটক লিখেন, তার নাটকটা আমার খুব পছন্দ ছিল। তিনি কিন্তু অস্ট্রেলিয়াতে প্রথমে আজিজুল হাকিম, আব্দুল কাদের, তারিন, দীপক খন্দকার, টিমটা আমি গুছিয়ে দিয়েছিলাম। ওনার লেখা একটা নাটক উনি মঞ্চ করেছিলেন, জয়, প্রবাসীদের গল্প নিয়ে উনি পরপর 2টো নাটক করলেন। সেটাও আমার কাছে অনেক ইন্সপায়ারিং ছিল, যে সিডনির ওই যে একটা যেখানে অনেক গান শুনতে চায় মানুষ, সেখানে নাটকের ব্যাপারে উনি এতটা, হ্যাঁ উনি যে তৈরি করেছেন, এটা কিন্তু অস্ট্রেলিয়াতে আমি পুরো ক্রেডিটটাই আমি বেলাল ভাইকে দেব এবং আরো যারা ছিলেন ওখানে, ওহাব ভাই, একটা সংগঠন ছিল, সেখানে ওনারা মিলে কিন্তু 2 বার মঞ্চ নাটকটা করলেন।
তারপর একটা লটারি নামে একটা ছোট্ট রম্য নাটিকা বেলাল ভাই যখন লিখলেন, সেটাকে নিয়ে কিন্তু আমি পুরো আমেরিকার বিভিন্ন স্টেটে, দুবাইতে আমি ওই শোটা করেছি। সেটা বেলাল ভাই লেখা ছিল, আমার ডিরেকশন ছিল। এইভাবে কি আস্তে আস্তে সাহসটা বাড়লো। এবং যেহেতু আমার বিভিন্ন জায়গায় যেটা মূল সুবিধা, আমার খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু স্বজন আত্মীয় আছেন, ওইটা আমার একটা সাহসের জায়গা, আস্থার জায়গা। যেমন আমার বন্ধু আছে ক্লাস, আমরা 1 বছর বয়স থেকে বন্ধু, নাভিন, ওর বাড়ি গাড়ি সব আমার। দেশের বাড়ি কিন্তু সবাই ব্যস্ত থাকে, একদম একদম। এবং আমি তো বলি যে স্যাটারডে সানডে ছাড়া কারো সময় হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হাকিমের একজন বন্ধু আছেন, আরো শুভাকাঙ্ক্ষী আছে, যেমন তরিকুল ভাই আছেন একজন আমাদের আত্মীয়, সুলতান ভাই যার বাড়ি গাড়ি আমার। তো দেখা যাচ্ছে যে এত সাপোর্ট আছে বলেই সহজ হয়ে যায়, মানে ওদের জন্য ফ্রাইডে টু স্যাটারডে আমার জন্য ওপেন। মানে ওরা কখনো টুইসডে বা ওয়েডনেসডে আমাকে এরকম করে না যে আমাদের সময় নেই। সেরকম প্রত্যেকটা স্টেটে আমি যখন গেছি, অনেকগুলো স্টেটে, আমি আর বলে শেষ করতে পারবো না, অলমোস্ট আমার গুণে বলতে পারবো না, সব জায়গাতে কিন্তু অর্গানাইজার যে শব্দটা সেটা না, আসলে আমার কোঅর্ডিনেশনে তারা সম্পূর্ণভাবে হিসাবে কাজ করেছে, একেবারে আমার কাছের মানুষ, আমার চেয়ে তাদের বেশি সহযোগিতা। মানে প্রত্যেকটা স্টেটে আমার জন্য মনে হচ্ছে যে আমি এয়ারপোর্ট থেকে আমি এমনভাবে রিসিভড হই যে আমার আসলে কোনো টেনশনই নেই। আমি আপনার একটা মানে এটা কি বলবো যে ইন্টারভিউ ঠিক না, জাস্ট একটা ফান একটা দেখছিলাম যে আপনি বলছিলেন যে বৃষ্টি আপনার জন্য লাকি। এটা বলেছিলাম, আপনি বলেছিলেন, আমি কোথাও যেন একটা দেখেছি। সো লাস্ট দিনও কিন্তু আমরা দেখেছি যে নিউ ইয়র্কে কিন্তু খুবই বাজে ওয়েদার ছিল, বৃষ্টি ছিল, প্রচুর দর্শক, বাজে হয় না, প্রচুর দর্শক ছিল, আমার খুব পছন্দ, হ্যাঁ প্রচুর দর্শক ছিল। সো এই বৃষ্টি মানে আপনি এই ফিলটা কেন করলাম, আচ্ছা সেটা হচ্ছে আমি আরেকজনের নাম বলতেই যাচ্ছিলাম যে রহমত ভাই আছেন, রিপন ভাই আছেন অস্ট্রেলিয়াতে। যখন আমি প্রোগ্রাম করি, আমি তো সিডনিতে অনেক প্রোগ্রাম করে এসেছি, এবং আমার সাথে বিভিন্ন গানের শিল্পী যারা ছিলেন, আসিফ, অনেক আগে থেকে মোহাম্মদ সাফা, আগুন, তাহসান, হৃদয় খান, জয়া হাসান, অপূর্ব, সব প্রমিনেন্ট যখন আসলে পড়শি, যখন যার জনপ্রিয়তা ওরা তো দেখতে চায় বিভিন্ন শহরগুলোতে। পাশাপাশি কিন্তু আমি যে কাজটা করি, একেবারে মুখ না চেনা শিল্পীদেরকেও, যারা আসলে পেছনে পড়ে থাকে কিন্তু তাদের যোগ্যতা আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমি বাংলাদেশ টেলিভিশনে অনেকে জানে কাজ করেছি, সেটা নাট্যকার হোক, নির্দেশক হোক, শিল্পী হোক, দেশের বাইরেও কিন্তু আমি তাদেরকে নিয়ে গেছি। যেমন ভিসা করার ক্ষেত্রে যেটা সুবিধা আমাদের শিল্পীদের, যে জেনুইন শিল্পী তার তো কিছু পেপারস থাকে, একদম হয়তো সে প্রমিনেন্ট ফার্স্ট ইয়েতে ফ্রন্ট লাইনে অনেকে তাকে চেনে না, কিন্তু তার পেপারস কিন্তু অনেক স্ট্রং, একদম, যার জন্য আমি ওদেরকেও নিয়ে গেছি। তো এই রহমতুল্লাহ ভাইয়ের নামে আমি যেটা বলতাম যে আমি সিডনিতে গেলেই বৃষ্টি হয়, এমন বৃষ্টি। যখন ইকবাল ভাই ছিলেন, যারা আমার অর্গানাইজার, এখনো তাদের সাথে আমি চলছি, প্রোগ্রাম করি, কোঅর্ডিনেশনটা করি। তো ওই আমি যখনই প্লেন থেকে নামি, একদিন আমার মেয়ে বলছে, মা আবারও তো বৃষ্টি, এত ওয়েদার ফোরকাস্ট দেখলাম, তখন আমি বললাম দেখো এটা হচ্ছে এই রহমতের বৃষ্টি। আসলে বৃষ্টিটা আমরা সবাই জানি আল্লাহর, আমি মনে করি এটা একটা রহমত। তো সেদিন তো তুমি নিজে দেখেছো যে 12টা পর্যন্ত হলটা ভরা, তাই না? না, মেঘ এবং বৃষ্টি বিষয় মানে এই দুটো শব্দ ওর খুবই প্রিয়। কেন, আমার প্রথম নাটকটার নাম কি ছিল? হ্যাঁ, প্রথম নাটকটার নাম বৃষ্টির চোখে জল। বৃষ্টি থাকে। এই যে নাটকটি আমরা করলাম রোববারে, যে বিন্দু থেকে বৃত্ত, সেখানেও কিন্তু মেঘ এবং বৃষ্টির একটা চমৎকার বর্ণনা আছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর একটা বর্ণনা আছে। সংলাপটা এইরকম, আমার হুবহু এরকম, যেহেতু আমার মুখের সংলাপ না, এটা বোধহয় ডাক্তার বলেন, ডাক্তার বলে আর কি, যে মেঘ জমে জমে আকাশে ওঠে এবং গর্জনে সেটা বৃষ্টি হয়ে পড়ে আর কি। হ্যাঁ, তো দুঃখ কষ্টগুলো মানুষের ওইভাবে মেঘ হয়ে পড়ে, বৃষ্টি হয়ে ঝরে পড়ে। হ্যাঁ, আজিজুল হাকিম কবে আজিজুল হাকিম হয়ে গেল? সেটা তো আমি বলতে পারবো না। আজিজুল হাকিম যেরকম বাসার আজিজুল হাকিম, কিন্তু এই যে সবার কাছে, সেইটা কোন সালে, এটা কি মনে আছে? সেটা আমি আসলে স্পেসিফিক্যালি বলতে পারবো না, কারণ আমি ওই সময় আমি বলতে পারি, একজন দর্শক হিসেবে আমি বলতে পারি, যেটা তুমি থিয়েটারটা তো বলতে পারো, কিন্তু একটা নাটক ছিল টার্নিং পয়েন্ট, দুটো টার্নিং পয়েন্ট ওর আমার চোখে লেগেছে। সেটা হচ্ছে, প্রথমটা ছিল হচ্ছে একটা নাটকের একটা সংলাপ ছিল, ওর কাউন্টার কো আর্টিস্টের সংলাপ, এরিও মোতাব্বির। আমাকে অনেকেই বলে যে মোতাব্বির, হ্যাঁ, এই চরিত্রটা চা বানাতে পারে। নাটকটার নাম কি ছিল? যে এখানে নোংর, এখানে নোংর, হ্যাঁ, মামুনুর রশিদের লেখা এবং আব্দুল্লাহ মামুনের পরিচালনায় এখানে নোংর। তো ওই নাটকই ছিল আর কি আমার যে চরিত্রটা, সেই চরিত্রটার কথা কিন্তু এখনো মানুষ, ওই সময় যারা নাটকটা দেখেছে, এটা কোন ইয়ারে ছিল স্যার? 81 এর নাটক, আচ্ছা, প্রথম 81। এবং এই নাটকটি কিন্তু বহুবার পরে পুনঃপ্রচারিত হয়েছে এবং ইয়াং জেনারেশনের অনেকেই কিন্তু এই নাটকটা দেখেছে, এবং এই নাটকটি এখন ইউটিউবে পাওয়া যায়, অনেকে নাটক দেখে। এবং খুব ভালো প্রযোজনা। ওই চরিত্রটি মানে শুধু আমি ওই চরিত্রটির কথা বলবো না,
ওই নাটকে প্রতিটি চরিত্র, হ্যাঁ, আমাদের হানিফ সংকেত ভাই অভিনয় করেছিলেন সেই নাটকে, সালাউদ্দিন লাবলু অভিনয় না করেছিলেন। কিন্তু সেটা করেছেন তোমাকে, যেটা আমরা দেখেছি যে ওই ক্যারেক্টারটা দিয়ে অনেক বেশি ফ্রন্ট লাইনে পরিচিত হয়ে গেছে। তারপরে যেটা হয়েছে কোন কাননের ফুল, অলি যে চরিত্রটা হচ্ছে রোমান্টিক নায়ক, আচ্ছা, আমাদের তখন ওই উঠতি বয়স, হ্যাঁ মানে হার্ট থ্রব নায়ক একেবারে, মানে আজিজুল হাকিম মানে হচ্ছে, আমি তো সবার কাছেই শুনি, ওর বন্ধুর বউ খুব ফান করে বলে, ইস তখন হাকিম ভাই নাটক মানে আমরা টিভি থেকে সরতাম না, সবাই আমাকে বলে। আর তখন কিন্তু সুবিধা ছিল যেহেতু টেলিভিশন ছিল একটা, মানুষের কিন্তু ভীষণ ভাবে দেখতো সবাই, এন্টারটেইনমেন্টের কিন্তু ওই একটা মাধ্যমই ছিল। আমরা তো যে যখন নাটকটা তো কোন কাননের ফুল, তো ওরকম কিছু ধারাবাহিক ছিল না, সকাল সন্ধ্যা যখন আসলো নাটকগুলো দেখার জন্য তো সবাই একদম অস্থির হয়ে থাকতো সপ্তাহ জুড়ে যে কোন দিনে আসবে এই সিরিয়ালগুলো। তো সেই সময়টা ওর কোন কাননের ফুলটা দিয়ে মূলত অলি চরিত্রটা দিয়ে, এবং ফখরুল আবেদিন দুলাল ভাই এবং ইমদাদ হক মিলন ভাই, আমি সবসময় বলে দেখো তুমি সারা জীবন তাদের কথা বলবা, কারণ প্রত্যেকটা মানুষের ভেতর সম্ভাবনা আছে, প্রত্যেকটা মানুষের, কিন্তু সুযোগের অভাবে যারা সুযোগ দেয়, আমি মনে করি আমার সবসময় এটা মনে রাখতে হবে যে গুণ কিন্তু সবারই আছে কোনো না কোনো, কিন্তু সুযোগটা পাওয়াটা অনেক বড় একটা। ওই নাটকে অলির ক্যারেক্টারটা তুমি সুযোগ পেয়েছিলে, অবশ্যই ওনার লেখার একটা গুণ ছিল যে ওই ক্যারেক্টারটা আসলে যেই করতো চোখে পড়তো, সে যদি অভিনয় জানতো। সেখানে ওনার প্লাস হচ্ছে যে মানে টাইমিংটা ছিল এরকম যেন একেবারে ভাইয়া ওই সুযোগ পেয়েছে বলে তো সে তার ক্যারিশমা দেখাতে পেরেছে, এবং শমিকা স্যারের সাথে ওর যে জুটিটা দর্শক ভীষণ ভাবে নিয়েছে। এখনো পর্যন্ত শমিকা স্যার আজিজুল হাকিমের নাটকের কথাই মানুষ আমাকে বলে। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি, এটা তো গেল শহরের একটা ব্যাপার, তখন তো আমাদের আসলে ওই সময়টাতে ঘরে ঘরে টেলিভিশন ছিল না, এখন তো হাতে হাতে টিভি। কিন্তু আমার আরেকটা ব্যাপার অবাক লাগে, আমি আজকে যখন আসছিলাম এখান থেকে ওই টিটিএফ ব্যাংকের সামনে বলতে একজন ভদ্রলোক হঠাৎ করে এসে বলছে যে এই আপনার মানিকচাঁদের কিস্সা থেকে আমি আপনাকে এত পছন্দ করি। এখন মানিকচাঁদের কিস্সাটা হচ্ছে বাংলাদেশ বেতারে মানে প্রচারিত একটা ধারাবাহিক নাটক, যেটা কিনা সন্ধ্যায় হতো রেডিওতে, 4.5 বছর চলেছে। এবং এই যে নাটকটার জনপ্রিয়তা, এটা আমি তো ওয়ালটনে আছি, আমার সাথে আমার যে সহকর্মী জুনিয়র ছেলেরা আছে তারা এসে আমাকে বলে আমাদের আম্মুরা আব্বুরা ওই নাটকটা শুনতো, কেউ বলে আমিও শুনেছি স্যারের এই যে ভয়েসটা। 4.5 বছর আমার এই যে কুইন্স প্যালেসে যখন আমার শোটা হলো, আমি না হঠাৎ করে দেখি যে শিরিন বকুল আপা আমার মেকআপ রুমে, গ্রিন রুমে, আমি গিয়ে ওকে জড়িয়ে ধরেছি, কারণ ওই নাটকের ওর নায়িকা ছিল শিরিন আপা। 4.5 বছর তাদের দুজনের এই যে নাটকটা, যে মানিক চাঁদের কিস্সা, এটা একটা প্রমোশনাল নাটক ছিল ফ্যামিলি প্ল্যানিং রেডিওর, কিন্তু এত জনপ্রিয়, ওটার কথা কিন্তু সবাই বলে। তো আমি বলবো যে আজিজুল হাকিমের আমি যদি বলি তার টার্নিং পয়েন্ট আমার দৃষ্টিতে এবং দর্শকের এই যে কাছে পৌঁছে যাওয়া, হ্যাঁ, এই তিনটাই আসলে, এই মোতাবিক, তারপর হচ্ছে অভিনেতা হিসেবে, তারপর বাংলাদেশ বেতারে প্রচারিত, মানে ঘরে ঘরে তো গ্রামে গঞ্জে তো এই টেলিভিশন তখন ছিল না, তারা রেডিওর উপর ভিত্তি করে এই মানুষটাকে কিন্তু তারা চিনেছে। তারপর তো অলি আছে, আর এখন তো অসংখ্য ভালো ভালো কাজের মাধ্যমে নতুন নতুন করে, ওই যে কথাটি বললেন যে 3টি নাটকে যে চরিত্রগুলো ছিল, যেমন মুতাব্বির প্রথম নাটকের ক্যারেক্টার, আমার নাম আজিজুল হাকিম, এটা কিন্তু কেউ জানতো না, অনেক দিন পর্যন্ত আমাকে ওই নামে অনেকে ডেকেছে। তারপর যখন কোন কারণের ফুল করলাম অলি করার পর অনেকে আমাকে অলি বলেই ডাকতো, আমার নামে কিন্তু কেউ আমাকে তখন ডাকতো না। আবার রেডিওতে যখন এই নাটকটি করেছি তখন কিন্তু আবার অনেকে মানিকচাঁদ বলে চিনতো আর কি। এটা অনেক বড় একটা ব্যাপার। এই চরিত্রগুলো কে করেছে বিভিন্ন পত্রপত্রিকা প্রচার মাধ্যমে আসার পর তখন এস্টাবলিশ হয়েছে যাচ্ছে এই ব্যক্তিটি হচ্ছে আজিজুল হাকিম। বাহ, আমি যতদূর জানি যে আপনারা দীর্ঘদিন ধরে তো একসাথে আছেনই, কিন্তু এটার পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু মিল, যেরকম আপনারা ওয়ালটনে দুজনই ঊর্ধ্বতন কর্মকর্তা, একই সাথে কাজ করছেন, আপনারা অভিনয় জগতে একজন আরেকজনের সাথে আছেন, সংসার জীবনেও দীর্ঘদিনের, এই যে 3টা জায়গায় একই সাথে চলা, এটা কেমন লাগে? আমি যদি প্রথমে আপনার কাছে যাই, এটা কেমন লাগে সেটা বলা যাবে না, সেটা হলো যে সম্পর্কটা আসলে এইরকম যে আমরা দুজন কিন্তু বন্ধু একদম প্রথম থেকে। হ্যাঁ, বন্ধুর সাথে যে বন্ধুর যে রিলেশন, সেই রিলেশনের কিন্তু কোনো শর্ত থাকে না, একদম নিঃস্বার্থভাবে শর্তহীন যে সম্পর্ক, সেটা হচ্ছে বন্ধুর সম্পর্ক। আর আমরা দুজন একই সাথে পথ চলা শুরু করেছি, আল্লাহর অশেষ ইচ্ছায় এখনো পর্যন্ত আছি, শেষ দিনটি পর্যন্ত একসাথে থাকতে চাই, এবং সেই বিশ্বাসের কারণেই হয়তো আমাদের কাজের ক্ষেত্রে আল্লাহ ওইভাবে মহান আল্লাহ তাআলা সেভাবে একটা কোইন্সিডেন্ট। কিন্তু
আমি যখন অভিনয় শুরু করি তখন কিন্তু সে নাটক লেখা শুরু করেননি। জি, ইতিহাস কিছুক্ষণ আগে সে বলেছে। পরে যখন নাটক লেখা শুরু করলো তখন কিন্তু সে আমাদের এই মিডিয়া ক্ষেত্রে পদচারণাটা তার শুরু হয়ে গেল। আমরা কিন্তু তখন একসাথে কাজ করা শুরু করলাম। ওর লেখা নাটক আমি ডিরেকশন দিচ্ছি। আমার একটা প্রোডাকশন হাউস আমি করে নিয়েছিলাম, রুটস অডিও ভিজুয়াল। আর যেহেতু আমি মাস্টার্স করলাম লোক প্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, আমার শ্বশুরের আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি যেটা হয় বিসিএস দিই, কিন্তু আমি আমার ওরা বাবাকে আর কি আমার শ্বশুর বাবাকে বলেছিলাম যে আপনি যদি চান আমি বিসিএস দিতে পারি, আমি কিন্তু কনফিডেন্ট আমার কিন্তু হয়ে যাবে বিসিএস। তারপর কিন্তু আমি আমার পোস্টিং হয়ে গেলে কিন্তু আপনার ছেলের সাথে আমার সংসার হবে না। খুব ফান করে বলছিলাম। আপনি কোনটা চান? না বাবা তো উনি বলছিলেন তুমি তো উনি কিন্তু আমাকে প্রথম নাটক লেখার ক্ষেত্রে আব্বাই আমাকে উৎসাহ দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি তো ভালো লেখো, তুমি নাটক কেন লেখো না। আমার এই কথাটা প্রায় মনে পড়ে। এগুলো কিন্তু ছোট ছোট কথা, কিন্তু কোন মানুষটা বলছে সেটার একটা ভীষণ গুরুত্ব মাথায় ঢুকে যায়, এই আর কি। আপনি একটা মানে ইফতার পার্টির গল্প করছিলেন আমার সাথে, আমি অনুষ্ঠানের আগে আপনি আর আমি বসে একটু সময় গল্প করছিলাম। আপনাদের ওয়ালটনে একটা ইফতার পার্টির গল্প করছিলেন, যেহেতু আপনারা একই প্রতিষ্ঠানে কর্মরত, সেটা যদি আমি আমার দর্শক। আচ্ছা, ওটা বলছিলাম যেটা ব্যাপারটা যে এই যে আমরা ঘরে একসাথে আছি বা আমার মিডিয়াতে আছি, দেশের বাইরে কাজ করছি, ও মঞ্চে কাজ করছে, তো এই যে ওয়ালটনে যখন আমরা, ও হচ্ছে হাইটেক আমাদের যেটা আর কি মাদার কোম্পানি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, আর আমি হচ্ছে ডিজিটেক। ওয়ালটনের একটা সিস্টার কনসার্ন, ওটা হচ্ছে এই 2017-তে ফর্মড হয়েছে এবং এটা ডিজিটাল প্রোডাক্টস, ল্যাপটপ, কম্পিউটার এগুলো। তো দেখা যাচ্ছে ফরচুনেটলি কোইন্সিডেন্টলি আমি যে রুমটাতে বসি, আমার জন্য যে বরাদ্দকৃত রুমটা, তার পেছনে গ্লাস, ঠিক পেছনের রুমটা আজিজুল হাকিমের। আচ্ছা, আমার ওকে কোনো কাজ দরকার হলে আমাকে ফোন দিতে হয় না, আমি জাস্ট একটা টোকা দিই, মানে ইশারায় কথা বলে, জাস্ট একটা টোকা দিয়ে দিই, ফ্রস্টেড গ্লাস তো ওখান থেকে জাস্ট একটা টোকা দিলে সে মানে চলে আসে, আমি বুঝে যে আমার একটা কাজ। যেটা মাঝে মাঝে অফিসিয়াল তো কিছু আলাদা ক্ষেত্র আছে, ও হাইটেকে আমি ডিজিটেকে, দেখা যায় ইফতারি পার্টি আছে চলছে, মানে আমি যেটা বলতে গেছিলাম যে আমি আসলে ওর কোনো, এখন আমি আরণ্যকের নাটকের প্রদর্শনীগুলো আমি টিকিট কেটে দেখি, আমার কাছে মনে হয় যে 30 বছর প্রায় গেছে, কিন্তু আমরা তো এইভাবে দেখতে হবে, তাই না? এটা প্রফেশনাল জায়গা ওদের, তো সবকিছুতে কিন্তু আমি ওটা মেনটেন করি। আমি কখনো এটা ভাবি না যে আজিজুল হাকিম আমার হাজবেন্ড, তার সবকিছুতে আমি মানে তার সাথে চলে যাব, তার ইন্টারফারেন্স, তার এখন এরকম হয়, অনেক বড় বড় অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় বা এমন কিছু অনুষ্ঠান হয় মিডিয়াতে হয়, ও যে চেয়ারটা বসে আমি ওর পাশে বসি না, আমি তো মনে করি না যে ওর পাশে বসার আমার সেই যোগ্যতাটা আছে, কিন্তু যখন আমি ওর ওয়াইফ তখন তো আমার অনেক কিছুই সহজ হয়ে যায়, মেনটেন করি। এখন যেমন আমি আজকে এসেছি এখানে, অবশ্যই তুমি আজকে আমাকে নাটকের ভালো লেগেছে বলে বললে যে বিন্দু থেকে মৃত্যুর কারণে আমাকে ডেকেছো, ঠিক আছে, ওটা তো যেতেই হয়। আমি কখনো আসলে ওর ব্যাপারগুলোতে যাই না। তো লাস্ট যেটা হচ্ছে যে যেহেতু আমরা একই জায়গায় আছি, মাঝে মাঝে এমন অফিসে হাঁটতে গেলে মনে হয় যে আমার হাতটা ভুলে ধরে না ফেলি। হ্যাঁ, মিডিয়াতে তো একটা রেস্ট্রিকশন, একটা কর্পোরেট একটা কালচার। তো দেখা যাচ্ছে যে ও ইফতার পার্টিতে যাওয়ার পর ওখান থেকে যাওয়ার আগে বলছে তুমি চলো, তো আমি খুব ফান, আমি নিজেও বিজি ছিলাম, ফান করে বলছি যে আমি তো ডিজিটেক, তো ও বলছে না না আসো, একটু পর গিয়ে ফোন করে, আচ্ছা তুমি কোথায়, তুমি কি খাচ্ছ, কি ইফতার করছো। এখন যখন আমরা অফিস ওভার টাইম হয়ে যায়, আমাদের সব খাবার তো রুমেই চলে আসে, ব্যবস্থা আছে। আমি বলছি তুমি এত টেনশন করো না, অলরেডি আমার রুমে ইফতারি চলে আসছে। তারপর সে দেখি ফোন করছে, এরপর দেখি যে আমাদের যে এমডি মহোদয়, তার যে সম্ভবত তার কাছের একজন আমাকে ফোন করেছে যে ম্যাডাম আপনি পড়ে আসেন। তা আমি ওকে বলছি তুমি ওনাকে ফোন করা লাগে, মানে এই যে অফিসিয়ালি তখন না আমি কিছু বলিনি, আচ্ছা উনি নিজে থেকে আমরা বুঝতে পেরেছে। আমাদের এমডি মহোদয় আমাকে দেখে বলেছিলেন যে ভাবি কোথায়, উনি কোথায়, আমরা যে উনি তো ওনার কাছে, হ্যাঁ উনি একটু ব্যস্ত আছেন, উনি ডিজিটেক। এটা খুব মজা হয়, হাইটেক তো বলে যে ডিজিটেক মানে কি, ইফতারিতে আবার ডিজিটেক কিসের। তো তখন উনি ওনার পার্সোনাল যে সেক্রেটারি ছিল তাকে ফোন করেন। এই আর কি যে আমি যে গেলাম একসাথে, মানে ও যে চিন্তা করছি ইফতারি টাইমটা আমরা আলাদা ইফতারি করবো। তো আসলে সত্যি কথা যেটা, ওয়ালটনে আমরা যেভাবে আছি, ওয়ালটন পরিবারের সাথে আছি, আসলে হাইটেক ডিজিটেক কথা না, অনেক প্রোগ্রাম হয় যেগুলোতে আসলে আমি ইনভাইটেড হয়ে যাই ওনার সাথে, আমাকেও আলাদাভাবে ইনভাইট করে, এবং আসলে তো এটা আলাদা কিছু না। হ্যাঁ হ্যাঁ, এই হলো ঘটনা। আপনি তো হচ্ছে এই যে বললাম 4 দশক শেষে 5 দশকে পা দিয়েছেন এই অভিনয়, অনেক অভিনেত্রীর সাথে কাজ করেছেন। আপনি যদি এটা বলা টাফ, কিন্তু এরকম যদি হয় যে এরকম 2-1 যে যাদের সাথে খুবই কমফোর্ট ফিল করতেন, মনে হতো যে না এটা আসলে একদম মানে অভিনয়টা তো আসলে হয় না যে বাস্তব জীবনের সাথে মিল বা ওইভাবে রেখেই তো, আর আপনারা যেভাবে অভিনয় করেছেন, এরকম কেউ আছে এরকম 2-1 যে যাদের সাথে মনে হয়েছে যেটা অভিনয় না, এটা আমি বাস্তব কমফোর্ট ফিল করার জোনটা আর কি? আচ্ছা, আমার এই দীর্ঘ অভিনয়ের জীবনে আমার কোয়ার্টিস্ট হিসেবে আমি অনেক শিল্পীকে পেয়েছি, এবং আমি এই কথাটা জোর দিয়ে বলতে চাই, সেটা হলো যে আমার দিক থেকে আমি প্রত্যেকের সঙ্গে অভিনয় করে কমফোর্টেবল।
আমি যদি এখন একজনের কথা বা দুজনের কথা বলি, তাহলে বাকি যাদের সাথে আমি অভিনয় করেছি তাদের সাথে আমি কমফোর্টেবলি অভিনয় করিনি? নিশ্চয়ই না, আমি তাদের সাথে কমফোর্টেবলি অভিনয় করেছি। আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে, এই যে তুমি এত বছর, তুমি 1981 থেকে, আমি যতদূর জানি অরুণা বিশ্বাসের সাথে তোমার প্রথম নায়ক চরিত্রে অভিনয় করা, তাই না? আচ্ছা, তুমি যে কথাটি বলি যে অরুণা বিশ্বাসের সঙ্গে আমার প্রথম নায়ক হিসেবে তার সাথে আমার অভিনয় করা, এখানে কিন্তু অনেকগুলো প্রথম আছে। আচ্ছা, যেমন আমার নায়ক হিসেবে প্রথম ওই নাটকটিতে অভিনয় করা, তো নাটকটির নাম হচ্ছে তবুও তো সে। এই নাটকটি যিনি রচনা করেছিলেন শহীদুল হক খান, এটাও তার প্রথম রচনা করা নাটক। আমার বিপরীতে যিনি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন অরুণা বিশ্বাস, সেটি তার প্রথম নাটক। আচ্ছা, ওই নাটকটি যিনি প্রযোজনা করেছিলেন আলাউদ্দিন আহমেদ, এটি তার প্রযোজিত প্রথম নাটক। তো এখানে অনেকগুলো প্রথম আছে। তো অরুণা বিশ্বাস আমার সঙ্গে আমার প্রথম নায়িকা হিসেবে টিভি নাটকে অভিনয় করেছি, এরপরে আরো অনেক নাটকে অভিনয় করেছি। তো সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি। সর্বশেষ তুমি কার সাথে করেছো? সর্বকনিষ্ঠ বয়স ছিল 40 বছর পরে এসে সর্বকনিষ্ঠ নায়িকা তো আমি গল্পের প্রয়োজনে কি তোমার সাথে কোনো নাটক হয়েছিল? তিশার আমার তো মনে হচ্ছে তিশাই নাকি, আমাদের ইমরোজ তিশা, কোন একটা চয়নিকা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন একটা। হ্যাঁ, আমি ওর সাথে একটি নাটকে অভিনয় করেছিলাম, আমাদের নুসরাত ইমরোজ তিশা, হ্যাঁ, রবীন্দ্রনাথের সবচেয়ে কনিষ্ঠ পরিণীতা অথবা এরকম একটা ইয়ে ছিল। তবে আমি আসলে ওই যদি বলি যে 3 জেনারেশন যে নায়িকা আমার সঙ্গে, আমি শমী কায়সার, বিপাশা হায়াত, তার আগে তো শান্তা আপা, আমি যেটা দেখেছি শিন বকুল আপা, আমার দেখা যেগুলো, তারপরে জেনারেশন, তুমি 3টা জেনারেশন, তারপরে তানিয়া, তানভীর সুইটি, আচ্ছা, তারপর এরপরে দীপা খন্দকার, বিজরি, জয়া, তারিন, অপি করিম, ঈশিতা। সো আমি বলবো যে তারিন যখন শিশু শিল্পী থেকে মানে একদম নায়িকা হিসেবে অভিনয় করার সময়টা হয় আর কি, পাত্রী সংবাদ, এগুলো না আমি আমার ইতিহাস জানি। হ্যাঁ, আমি তো খুব সারপ্রাইজড হচ্ছি যে একেবারে মানে না, দেখা যাচ্ছে ওর তো সমস্ত স্ক্রিপ্ট, কস্টিউম, আমার তো জীবনের কি বলবো মানে কি বলবো ওটাকে বলো, 1/4 টাইম না 1/4 না, 4 ভাগের 3 ভাগই চলে গেছে ওর পেছনে, ওর সার্ভিস দিতে। এবং সেই সাথে ওর নায়িকা ঠিক করে দেয়া, নায়িকাদের কস্টিউম রিহার্সেল, নতুন নতুন মেয়েদেরকে বেশ কিছু সুযোগ করে দেয়া, প্রোডাকশন করা, আমার অনেক বড় বড় সিরিয়াল করেছি, মানে এমনভাবে জড়িয়ে গেছি শেষটায় দেখা যাচ্ছে যে আজিজুল হাকিম শুটিং করে রাত 12টা হলে বাসায় ফিরছে, আমি সকাল 7টায় ফিরছি, এরকম একটা সময় গেছে। অনেক অভিনয় শিল্পী আমার কোয়ার্টিস যারা, তাদের অনেকের প্রথম নাটক আমার সঙ্গে, আমি হয়তো নাম মানে বলে হ্যাঁ। আর এরকম কেউ ছিল যে যার সাথে ভয় পেয়েছেন, এরকম কোনো মানে কোনো আমি ফিমেল কারোর কথা বলবো না, একেবারে অভিনয় জগতে যারা আছেন যে তার সাথে আপনি কাজ করতে ভয় পেয়েছিলেন, এরকম কেউ? ভয় পাওয়ার ব্যাপার নাই, ওর একটা আফসোস আছে আমি জানি, আমার আরো বেশি, যে আমি কখনো ওকে সুবর্ণা আপার সাথে অভিনয় করতে দেখলাম না। মানে আমার খুব ইচ্ছা ছিল সুবর্ণা আপা ওর একজন কোয়ার্টিস্ট, মানে লিড ক্যারেক্টারই হবে, থাকে না কত রকমের গল্প, তো ও তো অনেকের সাথেই করেছে, সুবর্ণা আপাকে আমি ওর সাথে পাইনি, আমার খুব আফসোস, কারণ সুবর্ণা আপা আমার মানে অসম্ভব প্রিয় একজন, সবারই তো অনেক পছন্দের শিল্পী। সেই সময় সুবর্ণা মুস্তাফা মানেই হচ্ছে উনি আজ পর্যন্ত সেই জায়গাটাতেই আছেন, আমার অনেক আফসোস, আমি আসলে ওনাকে নিয়ে লেখারও সাহস কখনো করিনি, যদি সাহস থাকতো তাহলে তো লিখে আমি করতাম। তবে আমি মানে ভয় পাওয়ার বিষয়টা না, আসলে আমি যখন কাজ করা শুরু করেছি টেলিভিশনে, আমি অনেক বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি বলতে পারি গোলাম মোস্তফার সাথে আমি অভিনয় করেছি, আমাদের সৈয়দ হাসান আলী সিডনির সাথে অভিনয় করেছি, এরকম অনেক বিখ্যাত বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পী যারা আছে তাদের সাথে কাজ করার যে সুযোগটা, সেই সুযোগটা আমি পেয়েছি। আমি সেই দিক থেকে বলতে গেলে আমি অনেক সৌভাগ্যবান, কারণ হচ্ছে যে তারা আমাদেরকে যেভাবে গাইড করেছেন, যেভাবে শিখিয়েছেন হাতে কলমে। মামুন রশিদ তো আমার নাট্যগুরু, আমি তার নাটকের দলে কাজ শুরু করেছি। আর এখানে আরেকটা কথা আছে, মামুন ভাই তো নাট্যগুরু, আমার বিয়ের পর দেখি যে মানে বাসায় যে পরিবেশ পরিস্থিতি, মানে ওর বাবার চেয়েও দেখা যাচ্ছে মামুন ভাই যেন ওর কাছে আরেকটা বাবা, ওর বাবার সাথে কোনো কথা ফেললে, কিন্তু মামুন ভাই যদি কোনো কিছু বলেন ওটার উপরে আর কোনো কথা নাই। মানে আমি দেখে আসছি যে মামুন ভাই এবং ভাবি
মানে এটা আসলে এই জন্য বললাম যে একটা নাট্য দলের যিনি পিতা গুরু তাকে যে সেইভাবে রেসপেক্ট করা স্টিল নাও, এবং ওটা কিন্তু আমার মধ্যে চলে আসছে যে মামুন ভাই আর ভাবি কোনো কিছু বলবেন, জায়গাটা একেবারে একদম একটা বাবার জায়গা। যেমন আমি টেলিভিশনে যখন অডিশন দিই, আমার অডিশন বোর্ডে ছিলেন সৈয়দ হাসান ইমাম। হাসান ইমাম ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু সে যে একেবারে ফ্রেন্ডলি, মানে নতুনদের সাথে যে উনি কেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আসলে বলে বোঝানো যাবে না। উনি আসলে নতুনদেরকে একদম হাতে কলম, ওই সময় যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু এত কর্ডিয়াল এবং এত হেল্পফুল যে আচ্ছা আমি একটা ভুল হচ্ছে, উনি বলছেন যে না এটা এইভাবে করলে ঠিক হবে। তারপর রেডিওতে যখন আমি বেতারের কাজ শুরু করি তখন রনেন কুশারি বেতারের একজন বিখ্যাত অভিনয় শিল্পী, তার সাথে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি এবং উনি আমাকে হাতে কলমে শিখিয়েছেন যে কীভাবে থ্রো করতে হয় বা মানে অডিওতে কীভাবে এক্সপ্রেশন দিতে হয়, এই জিনিসগুলো ওনাদের কাছ থেকে শেখা। তো সেই দিক থেকে বলতে গেলে আমি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি। ভাই আপনার কথা তো শুনছিলাম, আপু আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন আছে, যে সেটা হচ্ছে আপনি তো শুধু নাটক লিখেন না, আপনি তো গানও লিখেছেন এবং অনেক নাটকে আপনার গান গেছে। এইটা প্রথম কোন নাটকে আপনার গান, আপনার টাইটেল সং যেটাকে বলে, আসলে নাটক যখন সিরিয়ালগুলো আমরা লিখি তখন একটা টাইটেল সং মানে খুব অপরিহার্য হয়ে যায়। তো আমি লিখেছিলাম জল পড়ে পাতার ওরে, আসিফ গিয়েছিল এবং গানটা দর্শক খুব পছন্দ, শ্রোতা খুব পছন্দ করেছে। তারপর আরেকটা গান করেছিলাম এবং আমি এনটিভির প্রথম 52 এপিসোডের সিরিয়াল, ওটা ছিল আমার লেখা। জি, তো ওখানে ছিল এবং আমি একটা গান, ওটাও আসিফ গিয়েছিল। তারপর আরেকটা গান গিয়েছিলেন বেবি নাজনীন, সে আমায় ভালোবাসে না। তো আমার নাটকের নামের সঙ্গে এবং গল্পের সাথে একটু যেহেতু ওটা একটা কানেকশন মানে রিলেশন থাকে, ওই রেলিভেন্ট বিষয়টাকে আসলে আমি তো বুঝি, গল্পটা আমি লিখছি, তো গানটা লিখতে সহজ হয়। তবে না, নাটকে মানে গান লেখা যে এত কঠিন আমি এটা বুঝিনি। প্রথম যেদিন আমি ওই জল পড়ে পাতা না গানটা লিখলাম, আমার গানটা লিখতে সময় লেগেছে 2.5 ঘন্টা, এবং তারপর দেখি আমার মাথাটা একদম ব্ল্যাঙ্ক। আমার এখনো মনে পড়ে আমি আমার হেল্পিং হ্যান্ডকে বলছি আমাকে একটা ডিম সিদ্ধ দাও, আমাকে একটা ডিম বয়েল, মানে মাথাটা সিরিয়াসলি মনে হচ্ছে আমি কি যেন নাই আমার মাথায়, এত কঠিন গান লেখা, যার জন্য অকেশনাল আমি লিখি। এই হ্যাঁ, এরপর আমার নাটক বা এই আপনি তো ব্র্যাক সেভ দ্য চিলড্রেনের সাথেও বিভিন্ন এনজিওতে আমি আসলে বিভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করি। সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর আমি অনেক কাজ করেছি, আমি কমার্শিয়াল টিভিসি বানিয়েছি, ওবিসি প্রচুর। আসলে রুটস অডিও ভিজুয়ালটা আমি যখন করি, যেহেতু আমি কোনো স্পেসিফিক জবে যাইনি আর লেখালেখিটাকে আসলে সত্যিকার অর্থে আমি এখনো পেশা হিসেবে আমাদের দেশে সেই পার্সপেক্টিভটা নেই। তো আমার মতো করে আমি আসলে রুটস অডিও ভিজুয়ালটা থেকে আমার বিভিন্ন ধরনের প্রোডাকশন করেছি এবং বিজ্ঞাপনের বুকিংগুলো ওবিসি টিভিসি তৈরি করে এগুলো সবসময় করে এসেছি অনেকদিন, এটা আমার থাকবেই। আমি যদিও এখন ওয়ালটনে আছি, যে বিভিন্ন মঞ্চে আমি যাচ্ছি, কোঅর্ডিনেশনগুলো করি দেশের বাইরে। তো এই রুটস অডিও ভিজুয়ালের মাধ্যমে আমি আসলে সেভ দ্য চিলড্রেনের মতো আরও অনেক এনজিও আছে যাদের বিভিন্ন মানে চাইল্ড প্রোটেকশনের উপর আমি একটা ডকুমেন্টারি করেছিলাম। আমি খুব গর্বের সাথে বলি যে ওটা পুরো ওয়ার্ল্ডে ওদের ফার্স্ট হয়েছিল, যে চাইল্ড লেবার থাকবে বাংলাদেশে, থাকতেই হবে, কিন্তু তাদের কিছু অবশ্যই প্রোটেকশন নিতে হবে। তো আসলে ওই ডকুমেন্টারি করার সময় আমি নিজে তাদের অবস্থা দেখে বাচ্চাদের ফিল্ডে যে আমি যে করেছি ডিরেকশন স্ক্রিপ্ট আমি চোখ দিয়ে টপ টপ করে পানি উঠছিল, যে এই বাচ্চাগুলোর যে আগুনের কাছে বসে তারা কাজ করছে চুরির ফ্যাক্টরিতে, মানে যেখানে মানে আলো বাতাস পর্যাপ্ত থাকার কথা সেখানে আসলে নাই। এইগুলোর উপরে আমি এই ডকুমেন্টারিটা করেছিলাম। এরকম ভাবে আমি ভার্সেটাইল কাজ করতে পছন্দ করি। আর দিন শেষে যেটা হচ্ছে বললাম চ্যালেঞ্জগুলো নিয়ে, মানে এরকম কোনো নাটক আছে, রোমান্টিক নাটক, যেটা হচ্ছে লেখার আগে চিন্তা করেছেন যে এটা আজিজুল হাকিম করবে এবং এটার সঙ্গে আমি নায়িকা একে রাখতে চাই, এরকম কোনো নাটক আছে? সেরকম নাটক ওকে উদ্দেশ্য করে লেখা হয় না, আমার সব নাটকেই তো আমি ওকেই চাই আমার প্রোডাকশনে, কারণ কতগুলো সুবিধা আছে। আজিজুল হাকিমের যখন ডেট সবাই পায় না শুটিং এর জন্য, আমার তো ঘরের মধ্যে আপনি শিডিউল ঠিক করে, হ্যাঁ আমি তো হ্যাঁ আমাকে একটু হেল্প করতে হয়, তো আমি তো প্রথম প্রায়োরিটি ও তো আমাকে দিতে বাধ্য। তো ওইটা আমার জন্য একটা বিশাল অপরচুনিটি ছিল এবং আমি আরো অনেক গ্রেটফুল। যেমন আমি বলবো আফসানা মিমি, বিপাশা, সেই সময় যারা ছিল ওরা আসলে আমার মতো একজন নতুন নাট্যকারকে অনেক সাপোর্ট করেছে। এক কথা মিমি বলছে না মেজো ভাবি, ওকে মানে মেজো ভাই ডাকে, তুই কর, কোনো অসুবিধা নাই। বিপাশা, সমী, তার পরবর্তীতে যখন তারিন্দা আসছে, যে সময় আমি চেষ্টা করেছি ভালো একটা কিছু প্রোডাকশনে তারা ইনভলভ হবে। এবং আমি এখন আমার প্রবাস জীবনে সেদিন আমার মনিকা নামে নিউ ইয়র্কে আমার একটা বন্ধু আছে, আমাকে বলছিল যে বন্ধু তুমি তো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছো। অ্যাকচুয়ালি আমি যে সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন, তারপর দুবাইয়ের বিভিন্ন আজমান, সেখান থেকে কানাডার মন্ট্রিয়ালে, টরন্টোতে, ইংল্যান্ডে,
তারপর হচ্ছে এখন যুক্তরাষ্ট্রে তো বিশাল ব্যাপার, কতগুলো স্টেট। আমি যে আসলে করছি এখন, লাস্ট যে শোটা হলো, তোমরা যেভাবে প্রশংসা করলে রাত 12টা 1টা পর্যন্ত, যেই দর্শক, লাস্ট সেপ্টেম্বর আমি করে গেছি নাটক। তো আমি তাদেরকে স্মরণ করতে চাই, আমার সমস্ত অর্গানাইজার, মনি পাটোয়ারি, পারভিন পাটোয়ারি, একাত্তর ফাউন্ডেশন, ওই আমাকে আবার বলেছে, ভাবি তোমাকে আসতেই হবে, তোমার সারা বছর আমরা একটা নাটক করব, তোমার নাটক হতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে বিন্দু থেকে আমি সিন্ধুতে পৌঁছে গেছি। এই যে ভালোবাসাটা আমি, এবং আমাকে ঘুরে ঘুরে আবারও আমাকে তারা আমন্ত্রণ জানাচ্ছে। এবং আমার এখানে যত শিল্পী আছে, আমি নাম বলতে পারবো না, আমি হিউস্টনের পাভেল ভাই আছেন, যারা নিয়মিত আমার সাথে একই প্রোডাকশন বারবার ঘুরে ঘুরে করছেন, ডালাসে আছে, আমি কানেক্টিকাটে করছি, আমি নাহিদাবার সাথে করলাম বস্টনে, ফাহাদ সুলাইমান, সে তো একেবারে আমার ছোট ভাই, বললেই সে কখনো কথা ফেলে না। তো এই যে সবার কাছ থেকে, কানেক্টিকাটে রনি আছে, বাফেলোতে মহসিন রেজা নীল, অ্যারিজোনাতে আছে আমাদের ভাস্কর দা, ডেনভারে করলাম কলি ভাই। এই যে সবার যে সম্পৃক্ততা, এবং সবাই যে আসলে সাংস্কৃতিক কর্মী, এরা কিন্তু প্রত্যেকে নিজেরা গান করে, অভিনয় করে, যার জন্য এদের নাটক করে, তাদের নাট্য দল আছে। আমি শিকড় বাংলার একটা বাংলা স্কুলের 20 বছর পূর্তিতে কিন্তু আমি অ্যারিজোনা থিয়েটার অফ অ্যারিজোনা যেটা আছে, ওদের সাথে কিন্তু আমরা, ওদের একটা নাটক ইন্টারভেল, আমার একটা নাটক, ঠিক এইটা, সেখানে কোনো গানও ছিল না। অস্টিন থিয়েটার করেছে আমাদেরকে দিয়ে। মানে এটা কিন্তু একটা বড় ব্যাপার না, যে প্রবাসের মতো জায়গায় আপনি শুধু নাটক দিয়ে দর্শককে আটকিয়ে রাখছেন, এবং নাটক আমাদের ইন্টারভেল নাটক। তো এই যে আমি জায়গাটা আসলে আমার কাছে এখন মনে হয় যে না, আমি সর্বশেষ যে সবার ভালো লাগা, এবং আমি কিন্তু খুব টেনশনে ছিলাম। এই নাটকটা আমি 1.5 মাস ধরে আমি লিখেছি, কারণ 2 দুগুণে 4টা এত বেশি সবার কাছে পপুলার হয়েছিল। আমার নাটকগুলোতে আমি আসলে মেসেজ রাখি অবশ্যই। তো সেই জায়গাটা কিন্তু আমার পুরো রোজার মাস আমি লিখেছি, রাত ভোর করে 3 দিন আমি একটা দৃশ্য লিখেছি, বারবার রিসাপল করেছি। আমার কাছে মনে হয়েছে যে না, আমার ওই আগের নাটকটার সাথে আমার কেমন যেন, আমি নিজেকে একটা চ্যালেঞ্জে পড়ে গেছি, প্রতিযোগিতায়। আমি কখনোই কারোর সাথে কম্পেয়ার দিয়ে, কম্পিটিশন দিয়ে, নিজের সাথে নিজে, আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমাকে বারবার আমার মুখোমুখি হতে হয়েছে, এবং আমি সাকসেস এখানে আলহামদুলিল্লাহ। দর্শক আমাকে এরকম বলেছে যে ওই নাটকটা হচ্ছে, এই নাটকটা আরো ভালো। আমি হাকিমকে বলেছিলাম, কেউ একদিন যদি বলে না আগের নাটকটাই ভালো ছিল, আমি কিন্তু মঞ্চে শুয়ে পড়বো। আপনাদের তো 2 সন্তান। জি, আমার 1 মেয়ে 1 ছেলে। তো তারা কি অভিনয়ে আসতে চেয়েছে, বা আপনাদের? তারা খুব ভালো অভিনয় করে। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে আপনার মেয়ের অভিনয় দেখার, এবং টেলিভিশনেও সে করেছে বেশ কিছু। কিন্তু যেটা হয়েছে, আমরা দুজনেই তো ইনভলভ, তো বাচ্চাদের পেছনে সময় দিতে হয়, লেখাপড়াটার ক্ষতি হয়ে যায়। কিন্তু আমার ছেলে একটা নাটক করেছে শেখ রাসেল চরিত্রে, 15ই আগস্টের একটা নাটক। আমার খুব প্রিয় নাট্যকার হারুন রশিদ, ও বন্ধু, বাংলাদেশ টেলিভিশনের ডিজি ছিলেন উনি, চমৎকার লিখে। আমি ওনার লেখার ভীষণ ভক্ত হারুন ভাই। তো যখনই করোনার ভেতরে বলেছে ওই নাটকটার নাম্বার 32 নম্বর থেকে, এরকম তাই না, 32 নম্বর থেকে, এত অসাধারণ নাটকটা। আমার ছেলে কিন্তু ওখানে অভিনয় করেছে, এবং শেখ রাসেলের ওর দেখতে না, ওর মতোই দেখতে, হ্যাঁ মিল আছে একদম, ওর মতোই তারা ওর কাস্টিং করেছে। যেটা হতো যে আমার ছেলে কখনো লং, মানে ছোট মানুষ, তারপর লং 3/4 প্যান্ট ছাড়া পরবে না, তার কিছু চয়েস ছিল। আমি অবাক হয়ে গেলাম যখন হারুন ভাই, এবং মান্নু ছিল ডিরেক্টর, সাইফুল ইসলাম মান্নু, যখন তাকে বলা হলো যে তোমাকে কিন্তু শর্ট প্যান্ট পরতে হবে, সেই সময় 75-এর যে বাচ্চাদের ছোট, সে গ্ল্যাডলি পরলো, এবং সে একদম তার চরিত্রটা এমনভাবে সে অভিনয় করলো যে সবাই ওর, এমনি তো ওটা খুব করুণ একটা ব্যাপার না, খুব দুঃখজনক। ওই ক্যারেক্টারটা ও করলো, তো সবাই কিন্তু কান্না করেছে শেষে ওর অভিনয়টা দেখে। আবার আমার মেয়ে লাস্ট টাইম যে অভিনয় করলো মঞ্চে, আমি শুনেছি যে সবার চোখে পানি। একদম। ভাইয়া যদি বলতেন কেমন লেগেছে একসাথে, মানে বাবা মেয়ে একই মঞ্চ শেয়ার করা? এর আগেও হয়তো করেছেন, মানে এর আগে করেছি, বাবা মেয়ের চরিত্র এর আগে বোধহয় টেলিভিশনে বা কোনো নাটকে করিনি, এটাই প্রথম। জি। তো আমি না করেছিলে তোমার টেলিভিশনে, আমার যে নাটকটা আসলে বিন্দু থেকে বৃত্তর একটা ইতিহাস আমি বলি, 2 দুগুণে 4, আমার টিভি নাটকের একটা জিস্ট ছিল, থিম, ওটাকে আমি নাটকে টোটালি গল্প ডিফারেন্ট করে ভিন্ন ফরম্যাটে করেছি। বিন্দু থেকে বৃত্তেও কিন্তু ওর সম্ভবত মেয়ে ছিল নাজা, কিন্তু এই যে মঞ্চের হিসাবটা তো আসলে আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আমি আসলে ওই মানে নাজার কথা বলি, সেটা হলো যে ওর ভেতরে যে মানে ইমোশন, মানে ক্যারেক্টারকে ধারণ করার যে ক্ষমতা, সেটা আমি এই লাস্ট পারফরমেন্সে আমি দেখলাম, যে চরিত্রটা করতে 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 যে বাবা মায়ের সেপারেশন বা বিচ্ছেদের যে একটা প্রবাবল যে একটা সম্ভাবনার মধ্যে সন্তানের যে হাহাকার, সেই হাহাকারটা কিন্তু ওর মধ্যে ফুটে উঠেছে। আমি কিন্তু যখন কাছে গেলাম, ওকে যখন ধরলাম, তখন দেখি ওর চোখ ভিজে আছে। আমার মধ্যে তখন মনে হলো যে আসলে এরকম মানে বাবা মায়ের আসলে এরকম সন্তানকে ফেলে রেখে যাওয়া উচিত না। আমি যখন ধরেছি, আমি বলছি
যে ওর যে ইমোশন, এই ইমোশনটা আসলে মানে অন্যরকম একটা জায়গা। তো ও ওই চরিত্রটিতে এত চমৎকারভাবে অভিনয় করেছে, আমি খুবই মুগ্ধ হয়েছি। আমি এখন শুনতে চাই ওর কাছে। আমি তখন দেখেছি যে দর্শকরা চোখ মুছছেন। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করবো, কারণ তুমি আজকে আমাকে, আমরা আসলে তো অনেক ব্যস্ত, কালকে আমাদের ওয়াশিংটন ডিসি যেতে হবে, নেক্সট শো আছে। তো আমরা ঈদ উদযাপন, বৈশাখী উদযাপন করতে এসেছি, এরপর কানাডায় আমার ইনভিটেশন আছে। তুমি আমাকে বলবে যে আসলে তোমার কাছে নাটকটা কেমন লেগেছে? তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি ডেকেছি এই জন্যই, কারণ আমি নিজে যেহেতু মানে আমার সৌভাগ্য হয়েছে আপনাদের এই প্রদর্শনী দেখার, এবং প্রথমে হয় না যে মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে হয়তো এরকম হবে, কিন্তু নাটকের এক্সপেকটেশন আমি বলবো সেটা ছাড়িয়ে গেছে। মানে প্রত্যেকের অভিনয় এবং এই যে টাইমিংটা এবং আপনার স্ক্রিপ্ট, মানে এটা আমি কি বলবো, মানে আমার এত ছোট মানুষ, আমার বলার আসলে সেই জায়গাটা নাই, কিন্তু অসাধারণ। তো ছোট না, অসাধারণ, মানে এটা এক কথাই হচ্ছে অসাধারণ। আমি এটা চাই, আমি ঠিকানা টেলিভিশনের মাধ্যমে এটাই বলতে চাই যে প্রথম 96-এ যখন এই যে পত্রিকাটা ওরা যে ইন্টারভিউ দিয়েছিল, আমি কিন্তু ওটা মনে রেখেছি। ওই পত্রিকার কাটিংটা আমার কাছে, পেপারটা এখনো আছে। আমি খুব অতীত স্মৃতি সব রাখতে পছন্দ করি। আবার আমি ঠিকানার নামটা শুনে এসেছি যে না, আমার এখানে কথা বলতে। আজকে আমি যেই যাত্রাটা শুরু করেছিলাম একদম বিন্দু থেকে, আজকে আমি বলবো যে হ্যাঁ, আমার বন্ধু মনিকা ঠিকই বলেছে যে আমি আসলে প্রতিষ্ঠিত হয়েছি এবং নাটক প্রতিষ্ঠিত হয়েছে। আমার প্রতিষ্ঠা, যশ, খ্যাতি সেগুলো বিষয় না, বিশেষ আমাদের বাংলা নাটক যে একটা আমাদের শিল্প মাধ্যমের অন্যতম একটা মাধ্যম, মঞ্চ নাটক, সেটা যেন নিউ ইয়র্ক ভাটা না পড়ে, সেটা যেন আমরা দিন দিন আরো যেন সেই জায়গাটা, গান থাকবে অবশ্যই, সবকিছু তো আমাদের পার্ট কালচার, কিন্তু নাটকটা যেন হারিয়ে না, যে মঞ্চ নাটকটা যেন সবাই, এবং বিভিন্ন স্টেটে যেন, নিউ ইয়র্কে অনেক ভালো ভালো দল আছে, শিল্পীরা আছে, প্রফেশনাল ভাবে যেন তাদেরকে, যেমন আমার নাটক অভিনয়ের জন্য কিন্তু ডিসি থেকে আমার সাথে সহশিল্পী যারা ছিলেন ওরা বস্টনে চলে গেছে, আবার নিউ ইয়র্কে এসছে। আমি এরকম এক্সচেঞ্জ করে করতে চাই যে সব স্টেটগুলোতে যারা শিল্পী আছেন তারা যেন তাদেরকে আমন্ত্রণ জানান, ভালো ভালো এবং মিলেমিশে যেন একটা প্রোডাকশন তৈরি করে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। ভাইয়া, আপনি যদি আমাদের মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, ঠিকানায় যারা আছে। ঠিকানা দর্শকদেরকে এটুকুই বলবো, সেটা হলো যে আপনারা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে আপনারা থাকবেন, বাংলাদেশের সংস্কৃতিকে আপনারা লালন করবেন, বাংলাদেশের বাংলা নাটক, বাংলা সঙ্গীত সব কিছু আপনারা প্যাট্রোনাইজ করবেন, দর্শক হিসেবে আপনারা থাকবেন। এটি ঠিকানার দর্শকদের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপু, আমার ওটাই, সবার জন্য ভালোবাসা। আমরা সবাই, যেমন আমাদের অনুষ্ঠানের নাম ছিল ভালোবাসার এক সন্ধ্যায়, তা আমি দেখেছি আসলে আমরা যেমন আমাদের দর্শক এবং নিউ ইয়র্কে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে ভালোবেসে এসেছি, তারাও আমাদেরকে ভালোবাসার প্রতিদানটা দিয়েছে, তারা নাটকটা উপভোগ করেছে এবং মধ্যরাত পর্যন্ত তারা খুব উৎসাহের সাথে নাটকটি দেখেছেন। এবং ফেসবুকে তারা বৈরী আবহাওয়া, হ্যাঁ এটা বলতে হবে, অবশ্যই বলতে হবে, বৈরী আবহাওয়া ছিল, কারণ কিন্তু তারা যে উপভোগ করেছে, এবং ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা যেভাবে প্রচার করছেন বিভিন্ন পত্রিকায়, আমি আসলে খুবই সম্মানিত এবং আমি খুবই আনন্দিত যে আমি আজকে এখানে বসে কথা বলতে পারছি, যে আমি বিন্দু থেকে বৃত্তের একটা মানে বৃত্ত তৈরি করতে পেরেছি, যেন আপনারা সবাই বাংলা সংস্কৃতির সাথে থাকেন। এবং আমি একটা কথা প্রায় বলি যে বিভিন্ন সংগঠন থাকে, আমি যেটা দেখেছি দলমত বিভিন্ন থাকবে, কিন্তু শিল্পীরা আসলে সব শিল্পীদের প্রতি আপনাদের ভালোবাসাটা, আপনারা একটা ছাতার নিচে, হ্যাঁ আপনারা ছাতার নিচে আপনারা শিল্পীদেরকে সেই সম্মানটা দিবেন। আপনারা সবাই আসবেন, শিল্পী কারোর ব্যক্তিগত না, কোনো দলের না, ঠিক আছে? সেটা আমি আহ্বান জানাবো। সবাই ভিন্ন মতে, বিভিন্ন সংগঠন বা দ্বিমত থাকবে, কিন্তু শিল্পীরা যখন বাংলাদেশ থেকে আসেন বা কোনো শিল্পী যখন মঞ্চে পারফর্ম করেন, আপনাদের পৃষ্ঠপোষকতা, আপনাদের অংশগ্রহণ, আপনাদের আগমনটা আমাদের জন্য অনেক বেশি উৎসাহের, এবং ওটাই আমাদের দর্শক, আমাদের মূল জায়গা। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত দেখতে থাকুন ঠিকানা নিউজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।